খলিল জিব্রানের অমর সৃষ্টি দ্য প্রফেট বইটির নাম নিশ্চয়ই আমরা অনেকেই শুনেছি। শতাব্দী পেরিয়ে গেলেও এই বইটির আবেদন যেন এতটুকু কমেনি। আজকের এই বিশ্লেষণে আমরা এই অসাধারণ বইটির একেবারে গভীরে ডুব দেব। দেখব মানুষের জীবনের খুব সাধারণ অথচ গভীরতম অভিজ্ঞতাগুলোকে ঠিক কিভাবে দর্শন এবং প্রজ্ঞার আলোয় এই বইটিতে তুলে ধরা হয়েছে। চলুন শুরু করা যাক। বইটির একেবারে মূলে রয়েছে একটি অত্যন্ত গভীর অস্তিত্বমূলক প্রশ্ন। কিভাবে একজন মানুষ সত্যিকার অর্থে একটি চিন্তাশীল ও খাঁটি জীবনযাপন করতে পারে? একবার ভেবে দেখুন তো, জীবনের কোনো না কোনো পর্যায়ে এই প্রশ্নটি কিন্তু আমাদের সবার মনে উঁকি দেয়, তাই না? আর জিবরান তার পুরো বইটিতে মূলত এই একটি প্রশ্নেরই উত্তর খোঁজার এক অনবদ্য চেষ্টা করেছেন। এই প্রশ্নটি আমাদের আজকের সম্পূর্ণ আলোচনার একটি চমৎকার পটভূমি তৈরি করে দিচ্ছে। চলুন প্রথম পর্ব দিয়ে শুরু করা যাক। প্রেক্ষাপট: বিদায়বেলায় এক জ্ঞানী মানুষ। গল্পের ঠিক কেন্দ্রবিন্দুতে আছেন আল মুস্তাফা। তিনি অরফালিস শহরে দীর্ঘ ১২ বছর কাটিয়েছেন এবং এখন নিজের মাতৃভূমিতে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তবে তিনি কেবল একটি চরিত্রই নন, বরং লেখকের সে গভীর প্রজ্ঞার একটি মাধ্যম বা বাহক। যখন তিনি ফিরে যাওয়ার জন্য জাহাজের অপেক্ষায় আছেন, ঠিক তখনই শহরের মানুষজন তাকে ঘিরে ধরে। তারা চায় বিদায় নেওয়ার আগে তিনি যেন তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে কিছু শাশ্বত জ্ঞান বা উপদেশ দিয়ে যান। আর এই আবেগঘন বিদায় বেলার মুহূর্তটি হল পুরো বইয়ের মূল কাঠামো। এখন একটা খুব চমকপ্রদ বিষয় হচ্ছে, এটি কিন্তু গতানুগতিক কোনো উপন্যাসের মতো টানা গল্প নয়। এই বইটিতে রয়েছে ঠিক ২৬টি ছোট ছোট প্রবন্ধ বা রচনার একটি নিখুঁত সংকলন। শহরের মানুষজন যখন আল মুস্তাফাকে প্রেম, বিয়ে, কাজ, আনন্দ বা বেদনা নিয়ে একে একে প্রশ্ন করে, তার প্রতিটি উত্তরই এক একটি প্রবন্ধ হিসেবে এই বইটিতে স্থান পেয়েছে। আচ্ছা, এই বইটি কেন এত মানুষের মনের গভীরে দাগ কাটতে পেরেছে? এর অন্যতম কারণ হল এর পরিবেশনা। এটি কোনো খটমটে বা গুরুগম্ভীর একাডেমিক পাঠ্য একেবারেই নয়। দর্শন, ধর্ম এবং কবিতার এমন এক জাদুকরী মিশ্রণ এখানে আছে যে পড়ার সময় মনে হবে যেন কোনো গীতিময় আধ্যাত্মিক কবিতা পড়া হচ্ছে। আর ঠিক এই কারণেই এর কথাগুলো সরাসরি মানুষের হৃদয়কে ছুঁয়ে যায়। এবার আসি দ্বিতীয় পর্বে: মানবিক সম্পর্ক, প্রেম, বিয়ে এবং সন্তান। প্রেম নিয়ে এখানে সম্পূর্ণ এক নতুন এবং যুগান্তকারী দৃষ্টিকোণ দেখানো হয়েছে। আমরা সাধারণত কাউকে আঁকড়ে ধরে রাখাকে বা একটা তীব্র অধিকার বোধকেই ভালোবাসা বলে ভুল করি, কিন্তু এই বইয়ের দর্শনে প্রকৃত প্রেম কখনোই কাউকে বেঁধে রাখে না বা নিয়ন্ত্রণ করতে চায় না, বরং সত্যিহারের ভালোবাসা মানুষের আত্মিক বিকাশের পথ খুলে দেয়, মানুষকে আরও বিকশিত আর স্বাধীন হতে সাহায্য করে। দাম্পত্য জীবন আর সন্তান পালন নিয়েও এখানকার ভাবনাগুলো বেশ দারুণ। বিয়ে মানে এই নয় যে দুজনকে নিজেদের সত্তা হারিয়ে ফেলে পুরোপুরি এক হয়ে যেতে হবে, বরং একসাথে থাকার পাশাপাশি নিজেদের স্বকীয়তা বজায় রাখাটাই আসল ব্যাপার। ঠিক তেমনি সন্তানরাও কিন্তু বাবা মায়ের কোনো সম্পত্তি নয়, তারা এক একটি স্বাধীন সত্তা, যাদের নিজস্ব চিন্তা আর নিজস্ব পথ আছে। আজকের দিনের প্যারেন্টিং ভাবনার সাথেও এটি কতটা মিলে যায়, তাই না? এরপর আমরা দেখব তৃতীয় পর্ব: উদ্দেশ্য এবং কাজ, কর্ম ও দান। কাজ হল প্রেমেরই দৃশ্যমান রূপ। কথাটার গভীরতা একবার ভেবে দেখুন তো। আমাদের দৈনন্দিন কাজকে, তা সে যে কাজই হোক না কেন, সম্পূর্ণ নতুন একটা মাত্রা দেয়া হয়েছে এখানে। আমরা যখন ভালোবেসে কোনো কাজ করি, তখন সেটা আর স্রেফ কোনো শ্রম বা বোঝা থাকে না। সেটা হয়ে যায় আমাদের অস্তিত্ব আর ভালোবাসারই একটা জীবন্ত প্রকাশ। আর দান বা চ্যারিটির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। কোনো সামাজিক বাধ্যবাধকতা বা নিছক দায়িত্ববোধ থেকে কিছু দেয়াকে কিন্তু এখানে প্রকৃত দান বলা হয়নি। সত্যিকারের দান আসে মানুষের ভেতরের একেবারে অকৃত্রিম উদারতা থেকে। যখন মন থেকে কোনো বাধ্যবাধকতার বাইরে গিয়ে নিঃস্বার্থভাবে কিছু দেয়া হয়, কেবল তখনই সেই দেয়াটা সত্যিকার অর্থে অর্থবহ হয়ে ওঠে। চলুন দেখে নিই পর্ব ৪: অভ্যন্তরীণ ভারসাম্য, আনন্দ, বিষাদ এবং স্বাধীনতা। আনন্দ আর বিষাদ, এই দুটোকে আমরা সবসময় একে অপরের বিপরীত বা শত্রু ভাবি, কিন্তু অবাক করা বিষয় হল এরা আসলে একই মুদ্রার এপিঠ-ওপিঠ, একে অপরের অবিচ্ছেদ্য অংশ। এই বইয়ের মতে বিষাদ বা কষ্ট আমাদের ভেতরের ধারণ ক্ষমতাকে আরও বাড়িয়ে দেয়, আত্মাকে গভীর করে তোলে। আর সেই ধারণ ক্ষমতা যত বাড়ে, আমরা তত বেশি তীব্রভাবে আনন্দকে উপলব্ধি করতে পারি। অর্থাৎ দুঃখের অভিজ্ঞতায় আমাদের আনন্দ উপভোগের ক্ষমতাকে বহুগুণে বাড়িয়ে দেয়। আর স্বাধীনতা নিয়ে জিবরান যা বলেছেন তা প্রচলিত ধারণাকে একেবারেই ভেঙে দেয়। স্বাধীনতা মানে কিন্তু শুধু বাহ্যিক কোনো নিয়মকানুন বা সমাজের শৃঙ্খল ভেঙে ফেলা নয়, বরং এটি সম্পূর্ণ ভেতরের একটা ব্যাপার। নিজেকে গভীরভাবে চেনার মাধ্যমে, নিজের আত্মাকে পুরোপুরি উপলব্ধি করার মাধ্যমেই সত্যিকারের মুক্তি পাওয়া সম্ভব। বাইরের মুক্তির চেয়ে ভেতরের মুক্তিটাই এখানে আসল কথা।
এবার চলে আসছি পঞ্চম এবং শেষ পর্বে, চূড়ান্ত বিদায়, মৃত্যু এবং কালজয়ী প্রজ্ঞা। মৃত্যু নিয়ে আমাদের সবার মনেই একটা সহজাত ভয় কাজ করে। মনে হয় যেন এটাই সব কিছুর চূড়ান্ত সমাপ্তি। কিন্তু এখানে মৃত্যুকে মোটেও কোনো ভয়ের উৎস হিসেবে দেখানো হয়নি, বরং বলা হয়েছে মৃত্যু কোনো সমাপ্তি নয়, এটি মানবযাত্রার একটি অতি স্বাভাবিক এবং প্রাকৃতিক ধারাবাহিকতা মাত্র। নদী যেমন বয়ে গিয়ে প্রশান্তিতে সাগরে মেশে, মৃত্যুও ঠিক তেমনি জীবনেরই একটা স্বাভাবিক আর অবিচ্ছেদ্য অংশ। তো সব মিলিয়ে এই বইয়ের মূল বার্তাটি আসলে কি দাঁড়ায়? বার্তাটি খুব সহজ কিন্তু গভীর। সচেতনভাবে বাঁচা, মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া আর নিজেদের ভেতরের ভারসাম্যটা বজায় রাখা। জীবনের প্রকৃত অর্থ বুঝতে হলে এর আলো অন্ধকার, সৌন্দর্য আর কষ্ট সবকিছুকেই সমানভাবে আলিঙ্গন করতে হবে। আর দিন শেষে পরিস্থিতি যেমনই হোক না কেন, নিজের অন্তরাত্মার কাছে সবসময় সৎ থাকতে হবে। আমাদের আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে একটা শক্তিশালী প্রশ্ন রেখে যেতে চাই। আল মুস্তফার সেই অরফালির শহরটিকে যদি আমরা আমাদের এই ক্ষণস্থায়ী পৃথিবীর রূপক হিসাবে ধরে নিই, তবে এই চিরন্তন প্রজ্ঞাগুলোকে আমরা কিভাবে আমাদের প্রতিদিনের জীবনে প্রয়োগ করতে পারি? খলিল জিবরানের এই অমূল্য শিক্ষাগুলো কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ না রেখে কিভাবে তা দিয়ে জীবনকে আরও অর্থবহ করে তোলা যায়, সেই গভীর ভাবনার জায়গাটি উন্মুক্ত রেখেই আমাদের আজকের আয়োজনটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।